বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো তোমাদের সবাইকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। বৈশ্বিক এই প্রতিকূল পরিস্থিতিতে তোমরা দীর্ঘ 4 মাস হতে চলেছে প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে বঞ্চিত। তাই সঙ্গত কারণেই তোমাদের শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হয়েছে। তো এই ঘাটতি বা ব্যাহতটাকে কাটিয়ে ওঠার লক্ষ্যে আমি মনে করি যে উদ্যোগ সরকার নিয়েছে এটা অনেক যুগোপযোগী, সময় উপযোগী আর কি। তো যাই হোক, এখন তোমাদের যেহেতু সরকার এই সুযোগটা করে দিয়েছে, তোমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাদের জীবনকে তথা ক্যারিয়ারকে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো আমি তানজিমা আহসান, ভূগোল বিষয়ে তোমাদের আজকে দ্বিতীয় পত্র থেকে শিল্প বিষয়ে বা ষষ্ঠ অধ্যায় শিল্প বিষয়ে তোমাদের কিছু আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হও। আমাদের ভূগোল দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হলো শিল্প। এখন আমাদের এই শিল্প বিষয়ে আজকে যেটা আলোচনা করব এই অধ্যায় থেকে, তার মধ্যে আছে 3টা বিষয় এখানে উঠে আসবে আজকে ক্লাসে। প্রথমত শিল্প কি, তারপরে হলো দ্বিতীয়ত শিল্পের স্থানীয়করণ এবং তৃতীয়ত শিল্পের নিয়ামকসমূহ, শিল্প গড়ে ওঠার নিয়ামকসমূহ। দেখো, আমি পয়েন্টগুলো আজকে লিখে ফেলি, তোমরা ক্লাসে খাতায় টুকে নাও। যেহেতু শিল্প অধ্যায়ে জানতে যাচ্ছি বা শিল্প সম্পর্কে জানতে যাচ্ছি, অতএব আমাদের শিল্পটা কি এটা সর্বপ্রথমে জানতে হবে বা বুঝতে হবে। তো এখন দেখো, শিল্প অনেক কিছু আমরা জানি, বুঝি, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করে অর্থাৎ সংজ্ঞা আকারে সেটা প্রকাশ করতে হয়। দেখো, আমি শিল্পের একটা সংজ্ঞা লিখছি, তোমরা সেটা নোট করে নিতে পারো। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে শিল্প কি
এর সংজ্ঞা আমি যে সংজ্ঞা দিলাম এর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শিল্পটা আসলে কি। এখন এই শিল্পটা প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানের যে ক্রমোন্নতি ঘটেছে তার মূলে কিন্তু রয়েছে এই শিল্পের অভূতপূর্ব বিপ্লব। শিল্পের এই উন্নয়নকে মূলত শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। শিল্পের উন্নয়নকে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। এই শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল 16শ শতাব্দীতে ইংল্যান্ডে, তারপরে ক্রমান্বয়ে বিশ্বব্যাপী এর ছোঁয়া সর্বত্র ছড়িয়ে গিয়েছে এবং সবাই যার যার থেকে অগ্রগতি বা উন্নয়ন সাধন করেছে যার যার পক্ষ থেকে। তো যাই হোক, এ থেকে আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও আমরাও এই শিল্প অগ্রযাত্রা থেকে পিছিয়ে নেই। কিন্তু বাংলাদেশে আমাদের এই শিল্পের যে অবস্থা ছিল, বর্তমানে আমরা ক্রমান্বয়ে উত্তর উন্নয়নের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে বর্তমানে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হয়েছি। তো বাংলাদেশের শিল্পের উন্নয়ন ঘটলেও উন্নত বিশ্বের তুলনায় আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। তা সত্ত্বেও আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন হয়তো উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হব। তো এখন এই যে শিল্প, এই শিল্পের আবার শ্রেণীও আছে। শ্রেণীটা এখন তেমন গণ্য করা হয় না। শিল্পকে মূলত 2 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমত কুটির শিল্প এবং দ্বিতীয়ত বৃহদায়তন শিল্প। তো বর্তমান বৃহদায়তন শিল্পের যুগের প্রেক্ষাপটে তোমার কুটির শিল্পটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য কুটির শিল্পকে আর গ্রাহ্য করা হয় না আর কি, কুটির শিল্পকে ধর্তব্যের মধ্যে পড়ে না। তবুও এই কুটির শিল্প আমাদের জীবন প্রবাহ, প্রাত্যহিক জীবন প্রবাহকে কিন্তু সার্বিকভাবে পরিচালনা করছে। দেখো, শিল্প প্রকৃতির র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামালকে কাজে লাগিয়ে ব্যবহার উপযোগী করাটাই শিল্প। তো সেই ক্ষেত্রে আমরা গৃহস্থালিতে বা আমাদের জীবন প্রবাহে যে রান্না বান্না করছি, খাদ্য খাচ্ছি, এটাও কিন্তু শিল্পের মধ্যেই পড়ে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে শিল্পটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তো যাই হোক, আমাদের সময় খুব বেশি নেই, আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যেতে পারছি না। আরও কিছু জ্ঞান তোমাদের থাকলেও পরবর্তীতে ইনশাল্লাহ আমরা জেনে নিব। জ্ঞানের পরিসর বৃদ্ধি করার জন্য আরও কিছু জানানোর প্রয়োজন থাকলেও। তো এখন আমি আমাদের টপিক্সের 2 নম্বর বিষয়, শিল্প গড়ে ওঠার নিয়ামকসমূহ। শিল্প গড়ে ওঠার নিয়ামকে চলে যাব। তো এখন শিল্প গড়ে ওঠার নিয়ামকে যার আগে নিয়ামকটা কি সেটা আগে আমাদের জানতে হবে। নিয়ামক অর্থাৎ নিয়ন্ত্রক বা প্রভাবক। আমাদের জীবন প্রবাহে বা প্রকৃতিতে সব জায়গাতে কিন্তু সর্বত্র সব ক্ষেত্রে নিয়ামক কাজ করে চলেছে। নিয়ামক কোনো কিছুই আপনা আপনি চলতে পারে না, সব কিছু নিয়ন্ত্রক বা প্রভাবক লাগে। তেমনিভাবে শিল্পের ক্ষেত্রেও, শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রেও কিছু নিয়ামক আছে, যেগুলোকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 3 শ্রেণীর মধ্যে ক হলো প্রাকৃতিক নিয়ামক, খ হলো অর্থনৈতিক নিয়ামক এবং গ সাংস্কৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামক বুঝতে পারছো, প্রকৃতির যে বিষয়সমূহ শিল্পকে নিয়ন্ত্রিত করে বা প্রকৃতির যে বিষয়সমূহ দ্বারা শিল্প নিয়ন্ত্রিত হয় সেগুলো হলো প্রাকৃতিক নিয়ামক। এখন প্রাকৃতিক নিয়ামকের মধ্যে কি কি পড়ে, কয়েকটা উল্লেখযোগ্য এগুলো প্রকৃতির নিয়ামক সমূহ। প্রথমে আসে তোমার কাঁচামাল, তারপরে আসে তোমার
শক্তি সম্পদ, দুই আছে শক্তি সম্পদ, জলবায়ু, পানি সরবরাহ, ভগ্ন উপকূলরেখা ইত্যাদি। প্রাকৃতিক নিয়ামক সমূহের মধ্যে প্রথম পর্যায়ে আসে তোমার কাঁচামাল। কাঁচামালটা দেখো, প্রকৃতির হতে আহরিত কাঁচামালের রূপান্তরকে আমরা শিল্প বলছি। তাহলে এখানে বুঝতে পারছো যে কাঁচামালটা শিল্পকে কতখানি প্রভাবিত করছে। কাঁচামাল ছাড়া কিন্তু শিল্প চলা সম্ভব না, শিল্প কন্টিনিউ করতে পারবে না। তো এই কাঁচামালের সহজপ্রাপ্যতা যেখানে থাকবে সেখানে শিল্প স্থাপিত হবে। যেখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে কাঁচামালের সরবরাহ থাকে সেখানে কিন্তু সেই শিল্প গড়ে ওঠা বাঞ্ছনীয়। যেমন দেখো আমাদের উত্তরবঙ্গ কিন্তু চিনি শিল্প গড়ে উঠেছে উত্তরবঙ্গে। কারণ কি? চিনি শিল্পের প্রথম কাঁচামাল হলো আখ। এই আখটা আমাদের এই উত্তর অঞ্চলে বিপুল পরিমাণে উৎপাদন সম্ভব হয়। পক্ষান্তরে এই চিনি কলটা যদি আমি চট্টগ্রামে স্থাপন করতে চাই তাহলে শিল্প স্থাপন হয়তো করা যাবে, কিন্তু সেই শিল্পটা কন্টিনিউ চলবে না। এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। প্রথমত ওইখানে ওই উপকূলীয় অঞ্চলে বা চট্টগ্রাম এলাকায় পর্যাপ্ত পরিমাণে আখ উৎপাদন সম্ভব নয়, এমনকি আদৌ উৎপাদন করা মনে হয় সম্ভব না, আমি বিষয় একেবারে সঠিক নয়। তো এই যে আখ ওখানে উৎপন্ন সম্ভব হচ্ছে না, আমাদের উত্তরবঙ্গ এলাকায় প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে নিয়ে যে হয়তো ওখানে শিল্প চালাতে পারবে, কিন্তু এখানে আয় ব্যয়ের ভারসাম্য আসবে না। এখানে প্রচুর পরিমাণে পরিবহন খরচ চলে আসবে কাঁচামাল পরিবহনে। আর শিল্প স্থাপনের পিছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক মুনাফা অর্জন। তো এইখানে যদি আবার উৎপাদন খরচটা অনেক বেশি পড়ে যায়, সেখানে আমি এই শিল্পটাকে বাজারজাত করে সেই পরিমাণ আমি আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করে আমি বেনিফিট অর্জন করতে পারবো না। এই জন্য তোমার কাঁচামালের যেখানে পর্যাপ্ততা রয়েছে, যে ধরনের কাঁচামাল যেখানে পর্যাপ্ত রয়েছে সেখানে সেই শ্রেণীর বা সেই কাঁচামালের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প স্থাপন করা প্রয়োজন। দ্বিতীয় হলো শক্তি সম্পদ। দ্বিতীয় নিয়ামক, প্রাকৃতিক নিয়ামকের দ্বিতীয় ক্ষেত্রে আসছে শক্তির সম্পদ বা পাওয়ার রিসোর্সেস। শক্তি সম্পদের উপরই শিল্পের অবস্থান অনেকাংশে নির্ভর করে। কারণ দেখো শিল্প কারখানাতে শিল্পটা উৎপাদন কিন্তু কলকব্জা মেশিনারিজের সাহায্যে করতে হয়। তো এই কলকব্জা মেশিনারিজ আবার চলে শক্তি সম্পদের মাধ্যমে। শক্তি সম্পদের মধ্যে পড়ে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি। তো এখন তাহলে এই শক্তি সম্পদের যেখানে পর্যাপ্ততা রয়েছে, সহজে সুলভে যেখানে শক্তি সম্পদ পাওয়া যাবে, এমনকি শক্তি সম্পদ যদি সেখানে সবগুলো নাও পাওয়া যায়, পরিবহন খরচ যেখানে কম পড়বে সে এলাকায় শিল্পটা স্থাপন করতে হবে। তারপরে আছে জলবায়ু। আবার জলবায়ুর ক্ষেত্রে তোমার জলবায়ুর কয়েকটা উপাদান, তার মধ্যে আছে তাপ, বৃষ্টিপাত, জলীয় বাষ্প ইত্যাদি প্রভাবক সমূহ শিল্পকে প্রভাবিত করে থাকে। সেটা কেমন? যেমন ধরো যেখানে শিল্প স্থাপিত হবে বা যে অঞ্চলে শিল্প স্থাপিত হবে সেটা যদি অত্যাধিক উষ্ণ হয়, সে উষ্ণতায় কলকব্জা মেশিনারিজ কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যাবে। এই উত্তাপের প্রেক্ষিতে ওই মেশিনারিজগুলো বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবে না, প্লাস তোমার উৎপাদনও কম হবে। দ্বিতীয়ত তোমার শ্রমিকগণ এই উত্তপ্ত কারখানার ভিতর বেশিক্ষণ কাজ করতে পারবে না। তারপরে তোমার অনেক আছে, শিল্প উৎপাদন আছে যেগুলো তোমার গলিয়ে উত্তপ্ত করা হয় এবং সেই উত্তাপেও অনেকটা
বেড়ে যায়। সার্বিক পরিস্থিতিতে দেখা যায় যে উত্তাপ বেশি হলে কিন্তু সেখানে শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না, শিল্প করার জন্য, কন্টিনিউ করার জন্য। সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে দেখা যায় যে এই আবহাওয়া জলবায়ুটা এই শিল্প উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। দেখা যায় যে আমাদের বিশ্বর প্রেক্ষাপটে নাতিশীতোষ্ণ অঞ্চলে শিল্পটা খুব বেশি উপযোগী হয়, মানে শিল্পটা খুব ভালোভাবে চলে, নির্বিঘ্নে চলে, যার জন্য সেই সব নাতিশীতোষ্ণ অঞ্চলে শিল্পের উন্নয়ন অনেক ত্বরান্বিত হয়। পক্ষান্তরে উষ্ণমণ্ডলে কিন্তু শিল্পটা খুব বেশি অগ্রগতি লাভ করতে পারে না। তারপরে তোমার তৃতীয় প্রাকৃতিক নিয়ামকের তৃতীয় নম্বর গেল। তারপরে আসছি আমরা চতুর্থ নম্বরে পানি সরবরাহ। পানি সরবরাহ প্রতিটি শিল্পের জন্যই অত্যাবশ্যক। শিল্প কলকারখানা স্থাপন যেখানে করা হবে সেখানে প্রচুর পরিমাণে পানির সরবরাহ থাকতে হবে, কেননা পানির সব ক্ষেত্রেই মোটামুটি লাগে। যেমন ধরো যে পানিটা তোমার কি করে, ওই যে বললাম আকরিক লৌহ থেকে যখন গলিয়ে লৌহ প্রস্তুতের কার্যক্রম চলে, তখন কিন্তু আকরিক লৌহ গলিত উত্তপ্ত লৌহটাকে ঠান্ডা করার জন্য প্রচুর পরিমাণে পানি দিতে হয়। তারপরে তোমার পানির মাধ্যমে তোমার পানি বা জলপথ যেটাকে বলা হয়, জলপথে তোমার শ্রমিকগণ স্বল্প খরচে খুব সহজে যাতায়াত করতে পারবে শিল্প কারখানায়। এছাড়া তোমার শিল্প উৎপাদিত পণ্যসমূহ, ভারী পণ্যসমূহ সাধারণত জলপথের মাধ্যমে আনা নেওয়া করা হয়, বাজারজাত করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানি শিল্প ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে পানি সম্পদটা। তারপরে তোমার আরেকটা আছে প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আরেকটা পড়ে ভগ্ন উপকূল রেখা। ভগ্ন উপকূল রেখাটাকে সবসময় বিবেচনা না করা হলেও অনেক সময় ভগ্ন উপকূল রেখা বৃহৎ বন্দর স্থাপনে, তারপরে তোমার আমদানি রপ্তানি নির্ভর শিল্প পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। দেখা যায় যে কাঁচামালের আমার প্রাচুর্যতা নেই, কিন্তু আমার সেই শিল্পটা স্থাপন করার প্রয়োজন। তো এই ভগ্ন উপকূল রেখা বন্দরের মাধ্যমে তোমার আমদানি রপ্তানি করা খুব সহজ হয়, সহজে সুলভে কাঁচামাল বলো বা জাত প্রয়োজনীয় দ্রব্যাদি সব আনা নেওয়া করা সম্ভব হয়, যার জন্য ভগ্ন উপকূল রেখাটা কিন্তু এই শিল্প ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। এবার এইগুলো গেল আমাদের প্রাকৃতিক নিয়ামক। তারপরে খ নম্বরে ছিল আমাদের অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামক আর প্রথমে অর্থনৈতিক নিয়ামকের সমূহের মধ্যে তোমার প্রথম এবং প্রধান নিয়ামকে আসে মূলধন। যে কোনো শিল্প স্থাপনের জন্যই প্রয়োজন প্রচুর পরিমাণে মূলধন। এই মূলধনের অভাবে কিন্তু কোনো শিল্প কারখানায় কন্টিনিউ করতে পারবে না। শিল্প স্থাপনের প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ, তারপরে তোমার কলকবজা, মেশিনারি, যন্ত্রপাতি, জমি ক্রয়, শ্রমিকের বেতন, শক্তি সম্পদ সরবরাহ ইত্যাদি সব কিছুই কিন্তু অর্থের বিনিময়ে অর্থাৎ মূলধনের বিনিময়ে আমরা যোগান পাই। অতএব শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে আমাদের মূলধন অবশ্যই অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে। মূলধন অর্থাৎ অর্থ বা টাকা। দ্বিতীয় পর্যায়ে আসে শ্রমিক। আমার সব কিছু থাকা সত্ত্বেও শ্রমিক যদি আমরা সুলভ এবং দক্ষ শ্রমিক যদি না পাই, তাহলে কিন্তু সেই শিল্প কারখানাটা কন্টিনিউ করা সম্ভব হবে না। এই জন্য শিল্প পরিচালনার জন্য আমাদের প্রয়োজন সুলভ এবং দক্ষ শ্রমিক। অতএব শ্রমিকের সরবরাহ যেখানে সুলভ এবং শ্রমিকের নিপুণ দক্ষতা সম্পূর্ণ শ্রমিক যেখানে পাওয়া যাবে, সেখানে শিল্প কারখানা স্থাপন করতে হবে।
দ্বিতীয়ত তৃতীয় নম্বরে আসে বাজার। উপযুক্ত বাজার ব্যবস্থা না থাকলে শিল্প কারখানা কিন্তু শিল্প মালিকগণ পরিচালনা করতে পারবে না। কারণ আমি যেখানে বিনিয়োগ করব সেখান থেকে আমাকে কিছু অর্জন করতে হবে, এই লক্ষ্যে কিন্তু শিল্প কারখানা স্থাপন করা হয়। তো এখন আমি সব কিছু ব্যয় করে বা অর্থের বিনিময়ে সব কিছু প্রস্তুত করে শিল্প উৎপাদনটা বাজারে ছেড়ে যদি ন্যায্য মূল্য না পাওয়া যায়, কিন্তু সেই শিল্পটা স্থাপন করা হবে না। আবার এই শিল্পের যার জন্য শিল্পটাকে আমাদের বাজারের সন্নিকটে স্থাপন করতে হবে। শিল্প বাজারের সন্নিকটে স্থাপন করলে এবং যেখানে জনবসতি ঘন সেখানে স্থাপন করলে তোমার হবে, শিল্পের চাহিদাটা বাড়বে এবং বাজারের ন্যায্য মূল্য পাওয়া যাবে। তারপরে তোমার 4 নম্বরে আছে পরিবহন খরচ। বলাই হয়েছে যে যে দেশ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশ তত সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। তো শিল্প ক্ষেত্রেও ঠিক তেমনি পরিবহন ব্যবস্থা যদি সুষ্ঠু না থাকে, উন্নত না হয়, তাহলে কিন্তু তোমাদের শিল্প কারখানার উন্নয়ন সম্ভব নয়। যার জন্য আমাদের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সঙ্গে আমাদের শিল্পর উন্নয়ন অনেকটা নির্ভরশীল। যেমন এই ক্ষেত্রে তোমার শিল্পর ক্ষেত্রে প্রধানত আমাদের সমুদ্র উপকূলে নদী হ্রদের তীরে শিল্পগুলো স্থাপন করা হয়। কারণ দেখা যায় যে নদীপথে বা জলপথে নৌপথে সহজে এবং সুলভ মূল্যে সব কিছুই আনা নেয়া করা সম্ভব হয়। যাতায়াত মানে পণ্য বলো, তারপরে তোমার শ্রমিক বলো, কাঁচামাল বলো, সব কিছু কিন্তু এই যাতায়াত যোগাযোগ অন্যান্য পথও ব্যবহার করা হয়, তবে নদীপথটাই বা নৌপথটাই বেশি ব্যবহার উপযোগী হয় এই শিল্পর ক্ষেত্রে, বিশেষ করে ভারী পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তোমার বন্দরের মাধ্যমে এবং বন্দরের দ্বারা তোমার উপকূলের ভাগে তোমার বড় বড় জাহাজের মাধ্যমে তোমার ওই ইয়েগুলা উৎপাদিত পণ্যসমূহ আনা নেওয়া করা সম্ভব হয় এবং এতে আন্তর্জাতিক বাণিজ্যটা খুব সহজ হয় এবং লাভবান হয়। তারপরে আছে তোমার জমির মূল্য। জমির মূল্যটাও এখানে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। কারণ দেখা যাচ্ছে যে শিল্প স্থাপনে যে ব্যয়, তাতে অনেকটা ব্যয় চলে আসে জমি ক্রয়ে। তো এই জমি ক্রয়ে শিল্প সাধারণত শহর এলাকা হয়, তবে শহরের কেন্দ্রে হয় না। কারণ কি, আমি যদি অধিক মূল্যে জমি ক্রয় করি তাহলে আমি কিন্তু শিল্পটাকে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিতে পারবো না। বিশেষ দেখা যাচ্ছে যে একসময় শিল্পের ব্যয়ভার বহন করতে না পেরে আমাকে সেটা বন্ধ করেও দিতে হবে। এই জন্য শহরের কেন্দ্রভাগে জমির মূল্য অনেক বেশি হেতু শহরের কেন্দ্র ছাড়া চারপাশের এলাকাতে শিল্পগুলো স্থাপিত হয়। কারণ ওই শহরের কেন্দ্রবাদে 4 সাইডের এলাকা, দূরবর্তী এলাকাটার জমির ক্রয় মূল্য অনেক কম পড়ে। তারপরে তোমার আছে পরিপূরক শিল্প। পরিপূরক শিল্পটা এখানে নিয়ামকের ভূমিকা পালন করে, খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও আমি মনে করি অনেকটা ভূমিকা পালন করে। পরিপূরক শিল্পটা হচ্ছে প্রধান শিল্পটাকে বেশ অনেক ক্ষেত্রে সহায়ক করে। যেমন দেখো আমাদের গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পে তোমার প্রচুর পরিমাণে কাপড়ের সরবরাহ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে যদি ওই বড় একটা গার্মেন্টসের পাশে বা তৈরি পোশাক শিল্পের পাশে ক্ষুদ্র বস্ত্র বয়ন শিল্প থাকে, তাহলে কিন্তু সেখান থেকে খুব সহজে সুলভে অল্প সময়ে প্রচুর পরিমাণে তোমার ছিট কাপড় যোগান দেওয়া সম্ভব হবে। তো এই ক্ষেত্রে তোমার বস্ত্র বয়ন শিল্পটা পরিপূরক শিল্প হিসাবে কাজ করছে। তারপরে আছে, এই গেল তোমাদের অর্থনৈতিক নিয়ামক, এবং 3 নম্বরে আমাদের ছিল তোমার সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে আসে প্রধানত সরকারি নীতি, রাজনৈতিক অবস্থা, ব্যবসায় সুনাম ইত্যাদি, এগুলোই উল্লেখযোগ্য। তো সাংস্কৃতিক নিয়ামক এগুলোর মধ্যে তোমার সরকারের নীতিটা, অর্থাৎ সরকারের তোমার সহযোগী মনোভাব থাকতে হবে।
তা না হলে এবং আমাদের শিল্পক্ষেত্রে সরকারের সহযোগী মনোভাবই থাকে, কারণ শিল্পের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, মানে সরকারের উন্নয়ন। এটা তো সরকার অবশ্যই বিবেচনা করে। তো সরকার শিল্পক্ষেত্রে অনেকটা সহযোগিতা করে শিল্পপতিদের, তারপরে শিল্প মালিকদের, অর্থাৎ রাজনৈতিক অবস্থাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করলে কিন্তু সেই দেশে কখনো তোমার শিল্প উন্নয়ন সম্ভব হয় না, যার জন্য তোমার রাজনৈতিক অবস্থাকে শিল্পের উন্নয়নের দিকে বিবেচনা করতে গেলে সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এবং সর্বোপরি আসে তোমার ব্যবসায়িক সুনাম। আমি যে শিল্পর মালিক, আমাকে শিল্পর উৎপাদিত পণ্যটা দ্বারা বাণিজ্য বা ব্যবসা পরিচালনা, ব্যবসা চালিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি কাস্টমার বা ক্রেতার সঙ্গে সুসম্পর্ক বা সদ্ভাব, অর্থাৎ আমার আচার ব্যবহার, তার সাথে পারস্পরিক সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে কিন্তু, বা আমার বাজারে যদি আমার সুনাম না থাকে, আমার পণ্যের সুনাম, উৎপাদিত পণ্যের সুনামটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই শিল্প চলবে না। এই জন্য তোমার ব্যবসায়িক যে ব্যবসা করবে, শিল্প পণ্যর যে ব্যবসা করবে, তাকে ব্যবসায়িক সুনামটা বজায় রাখার চেষ্টা করতে হবে। এইগুলো সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় যে শিল্প এইসব উপাদান, এইসব নিয়ামক সমূহ শুধু শিল্পের নিয়ামকই নয়, এগুলোই হচ্ছে শিল্প পরিচালনার মূল ভিত্তি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই গেল তোমার শিল্পের নিয়ামক সমূহ। আর শেষের ছোট্ট একটা বিষয় আমি বলেছিলাম, শিল্পের স্থানীয়করণ বা স্থান নির্বাচন। শিল্পের স্থানীয়করণটা আর কিছুই নয়, এখানে আলোচনা হলো এই যে আমরা নিয়ামক সমূহ আলোচনা করলাম, এই নিয়ামক সমূহের প্রেক্ষিতেই শিল্প যত্রতত্র যেখানে ইচ্ছা স্থাপন করলে কিন্তু সেই শিল্পটা অগ্রগতি সাধন করতে পারবে না। এই যে নিয়ামক সমূহ বললাম, যেগুলো কি কোনটা কিভাবে প্রভাব বিস্তার করছে, এই নিয়ামক সমূহকে বিবেচনা করে শিল্প কোনখানে স্থাপন করলে মানে সব কিছু চলবে এবং যুগোপযোগী স্থানে শিল্পটাকে স্থাপন করতে হবে। এই হলো তোমাদের আজকের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীবৃন্দু, তোমরা তো ইয়ং জেনারেশন, তোমরা সব কিছুর ধারক বাহক, তেমনিভাবে নিয়ম শৃঙ্খলা, আইন কানুন এবং স্বাস্থ্য সুরক্ষা সব কিছুরই ধারক এবং বাহক হবে। তোমরা বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যক্তির স্বার্থে, পারিবারিক স্বার্থে এবং সর্বোপরি রাষ্ট্রীয় স্বার্থে সবাই নিয়ম শৃঙ্খলা, নিজে স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, তারপরে তোমার হাত পা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কিছুক্ষণ পর পর হাত ধুবে, মাস্ক ব্যবহার করবে, বাইরে গেলে সব কিছু নিয়মবিধি মেনে চলবে, অপরকে মেনে চলার জন্য উৎসাহিত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ।